নমস্কার। আচ্ছা, আমাদের চারপাশের এই পৃথিবীতে সবকিছুই কি একটার সাথে আরেকটা জুড়ে আছে? আজ আমরা পরিবেশ বিজ্ঞানের সেই অদ্ভুত সুন্দর জালের কথাই জানব, যা জীবনের প্রত্যেকটা রূপকে একসাথে বেঁধে রেখেছে। আর হ্যাঁ, এই পুরো আলোচনাটাই কিন্তু পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণীর সিলেবাসকে মাথায় রেখে তৈরি করা হয়েছে। তাই ছাত্রছাত্রীদের জন্য এটা বিশেষভাবে কাজের। একবার ভাবুন তো, একটা ছোট্ট ঘাসের ডগা আর সমুদ্রের এক বিশাল তিমি, এদের দুজনের মধ্যে কি আদৌ কোনো যোগাযোগ থাকতে পারে? আসলে পৃথিবীর সমস্ত জীব ঠিক এভাবে একটা অদৃশ্য সুতোয় বাঁধা। আর এই সংযোগের রহস্যটা কি, সেটাই আমরা আজ দেখব। তো এই যে সম্পর্কের জাল, এটা বুঝতে গেলে আমাদের বিজ্ঞানের একটা বিশেষ শাখার সাহায্য নিতেই হবে। আর সেই শাখাটাই হলো বাস্তুবিদ্যা, মানে ইকোলজি। খুব সহজ করে বললে এটা হলো জীব আর তার পরিবেশের মধ্যে যে একটা আদান প্রদান চলছে, সেই সম্পর্কেরই বিজ্ঞান। বিজ্ঞানী আর্নস্ট হেকেল প্রথম এই অসাধারণ শব্দটা ব্যবহার করেন। ইকোলজি শব্দটার মধ্যেই কিন্তু এর মানেটা লুকিয়ে আছে। এটা এসেছে দুটো গ্রিক শব্দ থেকে, অয়কোস, যার মানে হলো বাড়ি, আর লোগোস, যার মানে হলো অধ্যয়ন। তার মানে ইকোলজি হলো আক্ষরিক অর্থে আমাদের এই পৃথিবীরূপী বাড়ির বিজ্ঞান। এখন বাস্তুবিদ্যার আলোচনার সবথেকে বড় যে ক্ষেত্র, সেটা হলো জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার, মানে পৃথিবীর সেই অংশটা জল, স্থল, আকাশ সবকিছু মিলিয়ে যেখানে প্রাণের অস্তিত্ব আছে। আর এডওয়ার্ড সুয়েস আমাদের এই কনসেপ্টটার সঙ্গে প্রথম পরিচয় করা। চলুন এবারে বিশাল জীবমণ্ডলের একটু ভেতরে ঢোকা যাক, এর এক একটা কার্যকর এলাকাকে একটু কাছ থেকে দেখি। আর এখানে যে মূল ধারণাটা আসে সেটা হলো বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। জানেন, একটা পুকুর, একটা জঙ্গল, এমনকি এক ফোঁটা জলও কিন্তু একটা আস্ত বাস্তুতন্ত্র হতে পারে। এটাই হলো জীবমণ্ডলের সেই কার্যকারী ইউনিট, যেখানে জীব আর জড় একে অপরের উপর পুরোপুরি নির্ভর করে চলে। যে কোনো বাস্তুতন্ত্রের দুটো প্রধান অংশ থাকে। একদিকে রয়েছে অজীবজ বা প্রাণহীন উপাদান, যেমন ধরুন মাটি, জল, বাতাস বা সূর্যের আলো। আর অন্যদিকে আছে সজীব উপাদান, মানে সমস্ত গাছপালা, প্রাণী আর ক্ষুদে অণুজীবগুলো। এই সজীব উপাদানগুলোকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। কোনো একটা জায়গার সমস্ত উদ্ভিদ জগৎকে একসাথে বলা হয় ফ্লোরা, আর প্রাণী জগৎকে বলা হয় ফনা। এই দুটো শব্দ কিন্তু মনে রাখাটা খুব জরুরি। এখন প্রশ্ন হলো, এই যে বাস্তুতন্ত্রগুলো, এগুলো চলে কি করে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে শক্তির প্রবাহের মধ্যে। চলুন দেখি কিভাবে শক্তি এক জীব থেকে আরেকটা জীবের মধ্যে যাতায়াত করে। সবচেয়ে সহজ উদাহরণ হলো একটা খাদ্য শৃঙ্খল। ধরুন ঘাস হলো উৎপাদক, ও সূর্য থেকে শক্তি জমিয়ে রাখল। ঘাস ফড়িং, মানে প্রাথমিক খাদক, সেই ঘাস খেল। এরপর একটা ব্যাঙ, মানে গৌণ খাদক, সেই ঘাস ফড়িংকে খেল। আর সবশেষে একটা বাজ পাখি, মানে প্রাগৌণ খাদক, ওই ব্যাঙটাকে খেল। দেখলেন তো, এভাবেই শক্তি এক স্তর থেকে আরেক স্তরে চলে গেল। কিন্তু প্রকৃতির গল্পটা তো আর এত সহজ সরল নয়, তাই না? বাস্তবে এই সম্পর্কগুলো আরও অনেক বেশি জটিল আর একে অপরের সাথে জড়িয়ে থাকে। আর এই জটিলতা থেকেই তৈরি হয় খাদ্যজাল বা ফুড ওয়েব। এখানে কি হয়, একটা প্রাণী কিন্তু একাধিক খাদ্য শৃঙ্খলের অংশ হতে পারে। যেমন ধরুন, ওই বাজ পাখিটা শুধু ব্যাঙ খায় না, ও সাপ বা ইঁদুরও খেতে পারে। এটাই হলো প্রকৃতির আসল ছবি। আচ্ছা, এখানে একটা দারুণ প্রশ্ন আছে, যেটা শক্তির প্রবাহের একটা খুব গুরুত্বপূর্ণ নিয়মকে স্পষ্ট করে দেবে। ভাবুন তো, যদি উৎপাদক স্তরে ৫,০০০ কিলো ক্যালোরি শক্তি তৈরি হয়, তাহলে একদম ৩ নম্বর স্তরের খাদক পর্যন্ত তার কতটা গিয়ে পৌঁছাবে? উত্তরটা কিন্তু বেশ অবাক করার মতো, মাত্র ৫ কিলো ক্যালোরি। ভাবা যায়, এর কারণ হল লিন্ডেম্যানের ১০% সূত্র। মানে প্রত্যেকটা পুষ্টিস্তরে প্রায় ৯০% শক্তি হারিয়ে যায়, মাত্র ১০% পরের স্তরে পৌঁছায়। আর এই অংশশক্তি কমে যাওয়ার জন্যেই খাদ্য শৃঙ্খলের যত উপরের দিকে যাওয়া যায়, জীবের সংখ্যাও তত কমতে থাকে। তো এই যে এত কিছু বাস্তুতান্ত্রিক প্রক্রিয়া চলছে, এর শেষ ফলটা কি? এর ফলেই তৈরি হয়েছে এক বিশাল আর বৈচিত্র্যময় জীবনের জাল।
আমরা যে এতক্ষণ খাদ্যজাল, শক্তির প্রবাহ আর নানা রকম সম্পর্কের কথা বললাম, এই সব কিছুর চূড়ান্ত ফলাফল বা আল্টিমেট আউটকামটা ঠিক কী? এর উত্তর হল জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি। মানে পৃথিবীতে আমরা প্রাণীর যে বিশাল সম্ভার দেখি, একেবারে জিন থেকে শুরু করে গোটা একটা বাস্তুতন্ত্র পর্যন্ত, সেটাই হলো এই সব প্রক্রিয়ার ফাইনাল রেজাল্ট। আর এই জীববৈচিত্র্যের জগৎ নিয়েই আমরা পরের অধ্যায়ে আলোচনা করব। কিন্তু এই যে এত জ্ঞান, এটা কি শুধু পরীক্ষার নম্বরের জন্য? একদমই না। বাস্তববিদ্যা বোঝা আমাদের সবার জন্য কেন এত জরুরি? চলুন একদম শেষে এসে এর আসল গুরুত্বটা জেনে নিই। আসলে বাস্তুবিদ্যার এই জ্ঞানটাই হল পরিবেশ সংরক্ষণের মূল ভিত্তি। এই জ্ঞানের উপর ভর করেই তো জীববৈচিত্র্য হটস্পট চিহ্নিত করা হয়, জাতীয় উদ্যান বানানো হয়, আর ইন সিটু এক্স সিটুর মতো নানা পদ্ধতিতে বিপন্ন প্রজাতিদের বাঁচিয়ে রাখার মতো গুরুত্বপূর্ণ কাজগুলো করা হয়। তাহলে আজকের আলোচনা শেষে একটা প্রশ্ন রেখে যায়। প্রকৃতির এই জটিল আর সুন্দর সংযোগের জালটা সম্পর্কে জানার পর এই পৃথিবীতে আমাদের নিজেদের ভূমিকাটা ঠিক কী হওয়া উচিত? এই প্রশ্নটা রইল ভাবার জন্য। কখনো কি ভেবে দেখেছেন আমাদের চারপাশের এই জীবন্ত পৃথিবীটা ঠিক কিভাবে চলে? মানে ঘাসের ডগায় যে শক্তিটা লুকিয়ে আছে বা একটা শিকারী পশুর দৌড়ের পেছনে যে ক্ষমতা কাজ করছে, সেই শক্তির উৎসটা আসলে কি? আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই শক্তির প্রবাহটাকেই অনুসরণ করব, যা আমাদের পুরো গ্রহের জীবনের ইঞ্জিনটাকে চালিয়ে রাখে। চলুন একটা বেশ অদ্ভুত প্রশ্ন দিয়ে শুরু করি। প্রতিদিন প্রতি মুহূর্তে লক্ষ লক্ষ গাছপালা, প্রাণী, পোকামাকড় মারা যাচ্ছে। তাহলে আমরা কেন মৃত জিনিসের স্তূপের নিচে চাপা পড়ে যাই না? শুনতে সাধারণ লাগলেও এই প্রশ্নের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আমাদের গ্রহের জীবন মৃত্যুর এক অসাধারণ চক্রের গোপন রহস্য। ওই যে প্রশ্নটা করলাম, তার উত্তর খুঁজতে হলে আমাদের এক ধাপ পেছনে যেতে হবে। আগে বুঝতে হবে যে একটা বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম জিনিসটা ঠিক কী, আর এটা কিভাবে কাজ করে। চলুন একদম গোড়া থেকে ব্যাপারটা বোঝা যাক। আচ্ছা, একটা ইকোসিস্টেমকে একটা নাটকের মঞ্চের মতো ভাবুন তো। এখানে যারা অভিনয় করছে, অর্থাৎ অভিনেতা, তারা হলো সব জীবন্ত বা বায়োটিক উপাদান। আর যে মঞ্চের ওপর নাটকটা হচ্ছে, আলো, জল, মাটি, সেগুলো হলো জড় বা অ্যাবায়োটিক উপাদান। এই অভিনেতা আর মঞ্চ দুটোকে ছাড়া জীবনের এই নাটকটা কিন্তু এক মুহূর্ত চলতে পারে না। শক্তির এই বিশাল যাত্রার শুরুটা কিন্তু সবসময় হয় উৎপাদক বা অটোট্রফদের হাত ধরে, মানে গাছপালা বা শৈবালের মতো জীবেরা, যারা প্রকৃতির আসল শেফ। এরা জাদুর মতো সূর্যালোককে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাবারে পরিণত করে, আর এরাই পুরো সিস্টেমের জন্য শক্তির দরজাটা খুলে দেয়। বেশ, শেফরা তো খাবার বানিয়ে দিল, এবার আসবে ভোজনরসিক খাদক বা হেটেরোট্রফরা। ঘাস খাওয়া একটা হরিণ থেকে শুরু করে সেই হরিণকে শিকার করা একটা বাঘ পর্যন্ত, এরা সবাই অন্য কোনো জীবকে খেয়ে নিজেদের শক্তির চাহিদা মেটায়। তাহলে তো খেলোয়াড় কারা সেটা আমরা জেনে গেলাম। এখন চলুন দেখি এই শক্তিটা কিভাবে এক খেলোয়াড়ের থেকে আরেক খেলোয়াড়ের কাছে একটা অবিশ্বাস্য শৃঙ্খলের মধ্যে দিয়ে বয়ে চলে। দেখুন, শক্তিটা একটা বেশ সরল পথে চলে, যেটাকে আমরা বলি খাদ্য শৃঙ্খল। এর প্রত্যেকটা ধাপকে বলা হয় একটা ট্রফিক লেভেল। যেমন ধরুন, ঘাসের শক্তিটা চলে যায় ঘাসফড়িংয়ের দেহে, সেখান থেকে ইঁদুরের দেহে, আর সবশেষে সাপের কাছে। বেশ সহজ সরল একটা হিসাব, তাই না? না, বাস্তব জীবনটা কিন্তু এতটাও সরল নয়। একটা শেয়াল হয়তো ইঁদুর খায়, কিন্তু সে তো খরগোশ বা ফলমূলও খেতে পারে। এই রকম অনেকগুলো খাদ্য শৃঙ্খল যখন একে অপরের সঙ্গে জড়িয়ে যায়, তখন তৈরি হয় একটা জটিল খাদ্য জাল। এখানে প্রায় প্রত্যেকটা জীবই একে অপরের সাথে কোনো না কোনোভাবে জোড়াই আছে। শক্তির এই যাত্রাপথে একটা দারুণ অবাক করা ব্যাপার আছে। দেখা যায়, শক্তি যখন এক স্তর থেকে আরেক স্তরে যায়, সেই প্রক্রিয়াটা কিন্তু ভীষণ ভীষণ অদক্ষ। ভাবা যায়, খাদ্য শৃঙ্খলের প্রত্যেকটা ধাপে প্রায় ৯০% শক্তি হারিয়ে যায়, মানে পরের স্তরে পৌঁছায় মাত্র ১০%। আর এটাই আমাদের প্রকৃতির এক মৌলিক সূত্রে নিয়ে আসে, লিন্ডেম্যানের ১০% সূত্র। এই নিয়মটা বলে যে এক স্তর থেকে পরের স্তরে মাত্র ১০% শক্তি দেহ গঠনে কাজে লাগে। আর ঠিক এই কারণেই পৃথিবীতে বাঘ বা ঈগলের মতো শীর্ষ শিকারীদের সংখ্যা সবসময় অনেক কম হয়, কারণ তাদের জন্য যথেষ্ট শক্তি অবশিষ্টই থাকে না। এই ছবিটা খুব পরিষ্কার করে দেখাচ্ছে যে ওই হারিয়ে যাওয়া ৯০% শক্তি আসলে কোথায় যায়। এর বেশিরভাগটাই জীবের শ্বাসপ্রশ্বাস, নড়াচড়া আর বেঁচে থাকার অন্যান্য কাজে খরচ হয়ে যায়, অথবা বর্জ্য হিসেবে বেরিয়ে যায়। এটাকে অনেকটা প্রকৃতির চাপানো একটা এনার্জি ট্যাক্স হিসেবে ভাবতে পারেন।
বেশ, এই যে এত জটিল একটা শক্তির প্রবাহ, এটাকে সহজে বোঝার জন্য পরিবেশবিদরা একটা দারুণ জিনিস ব্যবহার করেন, আর সেটা হলো পরিবেশগত পিরামিড। শক্তির পিরামিড সবসময় সোজা হয়, যার নিচের ভাগটা সবচেয়ে চড়া। এটা আসলে তাপগতিবিদ্যা আর ওই 10% সূত্রের একটা সরাসরি ফলাফল। যেহেতু প্রত্যেক স্তরে শক্তি কমতে থাকে, তাই পিরামিডের ওপরের স্তরগুলো স্বাভাবিকভাবেই ছোট হতে হতে যায়। কিন্তু যদি আমরা শক্তির বদলে জীবের মোট ওজন বা বায়োমাস মাপি, তাহলে কিন্তু ব্যাপারটা বেশ অদ্ভুত হয়ে ওঠে। কারণ বায়োমাসের পিরামিড কখনো কখনো উল্টোও হতে পারে। এটা আবার কিভাবে সম্ভব? এটা সাধারণত দেখা যায় সমুদ্র বা পুকুরের মতো জলজ বাস্তুতন্ত্রে। এখানের উৎপাদক হল আণুবীক্ষণিক ফাইটোপ্লাঙ্কটন। যে কোনো মুহূর্তে তাদের মোট ওজন হয়তো খুব কম, কিন্তু তারা এত দ্রুত বংশবৃদ্ধি করে যে বিশাল পরিমাণ খাদ্যকে খাইয়ে যেতে পারে। ভাবুন তো, একটা ছোট্ট মুদির দোকান যার তাকগুলো জিনিস শেষ হওয়ার সাথে সাথেই জাদুর মতো আবার ভরে যাচ্ছে। ফাইটোপ্লাঙ্কটন ঠিক এটাই করে। এই পুরো আলোচনাটা আমাদের আবার সেই প্রথম প্রশ্নেই ফিরিয়ে আনছে। এত শক্তি নষ্ট হওয়া, এত মৃত্যু, এর পরেও সবকিছু কেন স্তূপ হয়ে জমে যায় না? এর উত্তরটা লুকিয়ে আছে বাস্তুতন্ত্রের সেই সব নায়কদের মধ্যে যাদের কথা আমরা প্রায়ই ভুলে যাই। ডেট্রিটিভোর আর বিয়োজক, মানে কেঁচো, ছত্রাক, ব্যাকটেরিয়ার মতো জীবেরা। এরাই হলো প্রকৃতির আসল পরিচ্ছন্নতা কর্মী, যারা নিশ্চিত করে যে কোনো কিছুই যেন নষ্ট না হয়, সব মৃত জৈব পদার্থকে ভেঙে আবার প্রকৃতিতে ফিরিয়ে দেয়। তবে এদের কাজের গতি নির্ভর করে এদের খাবারের মেনুর উপর। আসল ব্যাপারটা হলো কার্বন আর নাইট্রোজেনের অনুপাত। যেমন ধরুন, শুকনো পাতা বা কাঠের গুঁড়োর মতো উচ্চ কার্বনযুক্ত জিনিস ভাঙতে অনেক সময় লাগে। অন্যদিকে নাইট্রোজেন সমৃদ্ধ সবজির খোসা বা গোবরের মতো জিনিস অনেক তাড়াতাড়ি ভাঙে। আমরা তো দেখলাম কিভাবে শক্তি প্রবাহিত হয় আর বিভিন্ন পদার্থ চক্রাকারে ঘোরে। কিন্তু কি হবে যদি এমন কোনো পদার্থ এই সিস্টেমে ঢুকে পড়ে যা ভাঙেও না আর চক্রাকারে ঘুরতেও পারে না? এখানেই শুরু হয় এক ভয়ঙ্কর প্রক্রিয়ার, যার নাম বায়োম্যাগনিফিকেশন। কিছু বিষ, বিশেষ করে যেগুলো চর্বিতে দ্রবীভূত হয়, সেগুলো শরীর থেকে বেরোতে পারে না, বরং জমতে থাকে। আর খাদ্য শৃঙ্খলের প্রত্যেকটা ধাপে এই বিষের ঘনত্ব লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। এর সবচেয়ে দুঃখজনক উদাহরণ হল ডিডিটি নামের কীটনাশক। এই বিষ খাদ্যশৃঙ্খলের একদম ওপরে থাকা শিকারী পাখিদের দেহে এত বেশি পরিমাণে জমে গিয়েছিল যে তাদের ডিমের খোসাগুলো পাতলা আর ভঙ্গুর হয়ে যেত। এর ফলে তাদের বংশবৃদ্ধি প্রায় ধ্বংসের মুখে চলে গিয়েছিল। এটা আমাদের একটা খুব জরুরি শিক্ষা দেয় যে পথগুলো জীবনকে টিকিয়ে রাখার জন্য শক্তি আর পুষ্টি বহন করে, সেই একই পথ মানুষের তৈরি করা সবচেয়ে ভয়ঙ্কর বিষগুলোকে খাদ্য শৃঙ্খলের একদম শীর্ষে মারাত্মক পরিমাণে পৌঁছে দেওয়ার একটা এক্সপ্রেসওয়ে হয়ে উঠতে পারে। চলুন আজ পৃথিবীর অন্যতম এক রহস্যময় আর চরমভাবাপন্ন পরিবেশের গভীরে যাওয়া যাক। হ্যাঁ, আমি মরুভূমির কথাই বলছি। এই যাত্রায় আমরা দেখব ঠিক কিভাবে এই বিশাল শুষ্ক অঞ্চলগুলো তৈরি হয়, আর তার চেয়েও বড় কথা, এমন কঠিন পরিস্থিতিতেও সেখানে জীবন কিভাবে টিকে থাকে। তো মরুভূমি বললে ঠিক কি ছবিটা মাথায় আসে? সম্ভবত দিগন্ত পর্যন্ত ছড়ানো কেবল বালি আর বালি, জনমানবহীন একটা বিশাল প্রান্তর, তাই তো? কিন্তু এই যে ধারণাটা, এটা কি আসলে পুরো সত্যি? ব্যাপারটা কিন্তু মোটেও বালি নিয়ে না। আসল কথাটা হলো জল। মরুভূমির আসল পরিচয় হলো জলের অভাব। অবাক হচ্ছেন? হ্যাঁ, সেটা পাথুরে আটাকামা মরুভূমি হোক বা বরফে ঢাকা মেরু অঞ্চল, সব মরুভূমির একটাই কমন ফ্যাক্টর, জলের মারাত্মক অভাব। তো এই যে জলের অভাব, বিজ্ঞানের ভাষায় একেই আমরা বলি শুষ্কতা। ব্যাপারটা খুব সহজ করে বললে, ধরুন বৃষ্টিতে যতটা জল মাটিতে পড়ছে তার চেয়ে অনেক অনেক বেশি জল বাষ্প হয়ে উড়ে যাচ্ছে। যখন এই ভারসাম্যটা পুরোপুরি নষ্ট হয়ে যায়, মানে জল হারানোর পরিমাণটা পাওয়ার চেয়ে অনেক বেশি হয়ে যায়, ঠিক তখনই একটা জায়গা মরুভূমি হয়ে ওঠে। তাহলে চলুন আমাদের এই যাত্রার প্রথম পর্বে দেখে নেওয়া যাক কোন কোন অদৃশ্য বিশ্বশক্তিগুলো মিলে পৃথিবীর বুকে এই বিশাল বিশাল শুষ্ক এলাকাগুলো তৈরি করছে। স্ক্রিনে যে ছবিটা দেখছেন, এটা হলো পৃথিবীর বায়ুমণ্ডলীয় সঞ্চালনের একটা মডেল। দেখতে একটু জটিল লাগছে, তাই না? কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। এই যে বিশাল বায়ুপ্রবাহের খেলা, এটাই ঠিক করে দেয় পৃথিবীর কোথায় ঝমঝমিয়ে বৃষ্টি নামবে আর কোথায় এক ফোঁটা জলের জন্য হাহাকার পড়বে। ওই জটিল ছবিটার মূল বিষয়টা কিন্তু খুব সোজা। ভাবুন তো, নিরক্ষরেখার কাছে কি হয়? গরম ভেজা বাতাস সোজা উপরে উঠে যায়, ওপরে গিয়ে ঠান্ডা হয়ে সব জল বৃষ্টি হয়ে ঝরিয়ে দেয়। এরপর ওই শুকনো বাতাসটা কিন্তু আবার নিচে নামতে শুরু করে, আর নামে গিয়ে ঠিক 30 ডিগ্রি অক্ষাংশের কাছাকাছি। ফলাফল, সাহারার মতো পৃথিবীর সবথেকে বড় মরুভূমিগুলোর জন্ম হয় ঠিক এই জায়গাগুলোতে। মরুভূমি তৈরির আরেকটা বড় কারণ আছে,
এটাকে বলে রেইন শ্যাডো এফেক্ট বা বৃষ্টির ছায়া অঞ্চল। ব্যাপারটা কি দেখুন, সমুদ্র থেকে জলীয় বাষ্প নিয়ে বাতাস যখন এগিয়ে আসে আর সামনে একটা বিশাল পর্বত শ্রেণীতে ধাক্কা খায়, তখন কি হবে? বাতাসটা বাধ্য হয়ে পর্বতের গাবে উপরে উঠতে থাকে, আর উপরে উঠলেই ঠান্ডা হয়ে সব বৃষ্টি পর্বতের এক ঢালেই ঝরিয়ে দেয়। তাহলে পর্বতের অন্য দিকটার কি অবস্থা হয়? সেখানে পৌঁছানো বাতাসটা তখন একদম শুকনো, খটখটে। ফলে ওই দিকটাতে আর বৃষ্টি হয় না। আর এভাবেই তৈরি হয় একটা বৃষ্টির ছায়া অঞ্চল, যা আসলে একটা মরুভূমি। যেমন আমেরিকার গ্রেট বেসিন মরুভূমিটা কিন্তু সিয়েরা নেভাডা পর্বতমালার জন্যই তৈরি হয়েছে। তো আমরা তো দেখলাম আকাশ থেকে কোন শক্তিগুলো মরুভূমি তৈরি করে। চলুন এবার একটু নিচে নামা যাক, একেবারে মরুভূমির রুক্ষ মাটিতে। দেখি সেখানে বাতাস আর জল মিলে কি কি অদ্ভুত ভূমিরূপ তৈরি করেছে। এখানে একটা টিপিক্যাল মরুভূমি ল্যান্ডস্কেপ দেখা যাচ্ছে। মরুভূমিতে জল হয়তো খুব কম, কিন্তু যখন বৃষ্টি হয় তখন সেটা হয় মারাত্মক আকস্মিক বন্যার রূপে। আর এই অল্প সময়ের বিধ্বংসী জলের স্রোত আর সারা বছরের শক্তিশালী বাতাস, এই দুটো মিলেই খোদাই করে তৈরি করে এইসব অদ্ভুত দেখতে ভূমিরূপগুলো, যেমন পলল পাখা, প্লায়া আর ইনসেলবার্গ। এই দুটো নাম, প্লায়া আর ইনসেলবার্গ, খুব ইন্টারেস্টিং। প্লায়া মানে কি? ওটা আসলে একটা শুকিয়ে যাওয়া হ্রদ। জল বাষ্প হয়ে উবে যাওয়ার পর নিচে শুধু লবণের একটা সাদা আস্তরণ পড়ে থাকে। আর ইনসেলবার্গ, ওটা হলো একটা একাকী খাড়া পাহাড়। চারপাশে নরম মাটি বা পাথর ক্ষয়ে চলে গেছে, কিন্তু এই কঠিন পাথরের পাহাড়টা ক্ষয়ে যায়নি, তাই একা দাঁড়িয়ে আছে যেন একটা দ্বীপ। আচ্ছা, বালিয়াড়ি কি এক জায়গায় স্থির থাকে? একদমই না, ওগুলো কিন্তু হাঁটাচলা করে। কিভাবে? খুব মজার একটা প্রক্রিয়া। দেখুন, বাতাস বালির ছোট ছোট কণাগুলোকে উড়িয়ে নিয়ে বালিয়াড়ির একদিকের মৃদু ঢাল বেয়ে ওপরে তোলে। চূড়ায় পৌঁছানোর পর কণাগুলার ভারসাম্য রাখতে পারে না, আর খাড়া ঢালটা, যেটাকে স্লিপ ফেস বলে, সেটা বেয়ে গড়িয়ে নিচে পড়ে। আর এভাবেই কণা গড়াতে গড়াতে পুরো বালিয়াড়িটাই একটু একটু করে সামনে এগোতে থাকে। আর এই যে বাতাসের খেলা, এর ফলেই কিন্তু তৈরি হয় নানা রকম নানা আকারের বালিয়াড়ি। কোনোটা দেখতে চাঁদের ফালির মতো, যেটাকে বলে বারখান, কোনোটা আবার তারার মতো, যেটাকে বলে স্টার ডিউন। আবার আছে ট্রান্সভার্স, অনুদৈর্ঘ্য, আরও কত কি। কোন বালিয়াড়ির আকার কেমন হবে সেটা পুরোপুরি নির্ভর করে কতটা বালি আছে আর বাতাস কোন দিক থেকে কতটা নিয়মিতভাবে বইছে তার ওপর। তো আমরা মাটি, পাথর, বালিয়াড়ির গল্প তো শুনলাম, কিন্তু এই রুক্ষ কঠিন পরিবেশে কি প্রাণের কোনো অস্তিত্ব আছে? অবশ্যই আছে। চলুন এবার ভূবিজ্ঞান ছেড়ে জীববিজ্ঞানের জগতে ডুব দেওয়া যাক। দেখব এই প্রতিকূলতার সাথে লড়াই করে টিকে থাকার জন্য উদ্ভিদ আর প্রাণীরা কী সব অবিশ্বাস্য কৌশল বের করেছে। মরুভূমির উদ্ভিদদের টিকে থাকার কৌশলটা মূলত ৩ রকম। একদল আছে যারা ধুর ঝামেলার মধ্যেই যাব না টাইপের, মানে বৃষ্টির পর খুব তাড়াতাড়ি ফুটে ফল দিয়ে বীজ ছড়িয়ে নিজেদের জীবনচক্র শেষ করে ফেলে। খরা আসার আগেই তাদের কাজ শেষ। দ্বিতীয় দলটা হলো স্টোর কিপার, ক্যাকটাসের মতো, যারা নিজেদের শরীরে জল জমিয়ে রাখে। আর তৃতীয় দল হলো আসল ফাইটার, যারা নিজেদের বিশেষ শারীরিক গঠন দিয়ে চরম শুষ্কতা সহ্য করেই বেঁচে থাকে। ক্যাকটাসের কথা ভাবুন একবার, কি বুদ্ধিমান একটা উদ্ভিদ! জলের অপচয় কমানোর জন্য আর পশুদের থেকে বাঁচার জন্য নিজের সব পাতাগুলোকে কাঁটায় বদলে ফেলেছে। আর পাতার কাজটা কে করছে? ওই যে সবুজ মোটা কাণ্ডটা, ওটাই এখন জল জমিয়ে রাখে, আবার সালোক সংশ্লেষণ করে খাবারও তৈরি করে। মানে একের ভেতর দুই। উদ্ভিদের কথা তো হলো, এবার আসি মরুভূমির এক আসল সুপারহিরোর গল্পে। এর নাম ক্যাঙ্গারু র্যাট বা ক্যাঙ্গারু ইঁদুর। এর সুপার পাওয়ার কি জানেন? একে জীবনে কোনো দিন এক ফোঁটাও জল খেতে হয় না। হ্যাঁ, ঠিকই শুনছেন। ও যে শুকনো বীজ খায়, সেই বীজ থেকেই নিজের শরীরের ভেতরে রাসায়নিক প্রক্রিয়ায় জল তৈরি করে নেয়। অবিশ্বাস্য, তাই না? এই কথাটা কিন্তু খুব সত্যি। আমরা মরুভূমিকে একটা প্রাণহীন শুকনো জায়গা বলে ভাবি, কিন্তু আসলে পৃথিবীর প্রায় 14% জুড়ে থাকা এই ইকোসিস্টেমটা অসাধারণ সব উদ্ভিদ আর প্রাণীতে ভরা। এখানকার প্রতিটি জীবই যেন প্রকৃতির এক একজন মাস্টার সার্ভাইভার। কিন্তু এই যে প্রকৃতির এত আশ্চর্য সৃষ্টি, এত সুন্দর অভিযোজনের গল্প, এই সব কিছুই কিন্তু আজ এক বিরাট সংকটের মুখে। আর এই সংকটটা তৈরি করেছি আমরা, মানুষ। চলুন আমাদের যাত্রার শেষ পর্বে দেখি মানুষের কর্মকাণ্ড কিভাবে এই ভঙ্গুর জগৎটাকে বিপদের মুখে ঠেলে দিয়েছে। এই সংকটটার নাম হল মরুকরণ। এর মানে কিন্তু নতুন মরুভূমি তৈরি হওয়া নয়। এর মানে হল মরুভূমির আশেপাশের যে উর্বর সবুজ জমিগুলো আছে, সেগুলো মানুষের নানা ভুল কাজের ফলে ধীরে ধীরে শুকিয়ে গিয়ে মরুভূমির মতো হয়ে যাচ্ছে, নিজেদের উৎপাদন ক্ষমতা পুরোপুরি হারিয়ে ফেলছে। আর এর কারণগুলো কি?
মূলত আমাদেরই কিছু কাজ, যেমন অতিরিক্ত পশুচারণ, মানে প্রয়োজনের চেয়ে বেশি পশু চড়ানো, মাটির ক্ষমতা না বুঝে লাগাতার চাষাবাদ করে যাওয়া, নির্বিচারে গাছ কেটে ফেলা, এই সব কিছুর চাপেই মাটির উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে। আর এই যে ভঙ্গুর ইকোসিস্টেম, সেটা এমনভাবে ভেঙে পড়ছে যেখান থেকে ফেরাটা প্রায় অসম্ভব। এই ছবিটা দেখুন, এটা থর মরুভূমির একটা সতেজ সবুজ অংশ। দেখলে বিশ্বাসই হয় না এটা একটা মরুভূমির অংশ, তাই না? এটা প্রমাণ করে মরুভূমির মধ্যেও কত প্রাণ থাকতে পারে। কিন্তু এই সবুজ, এই সৌন্দর্য ভীষণই ভঙ্গুর। আমাদের একটুখানি ভুলেই এই সবুজ চিরদিনের মতো হারিয়ে যেতে পারে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, এই যে অবিশ্বাস্য ভঙ্গুর সৌন্দর্য, এটাকে বাঁচানোর দায়িত্বটা কার? আমাদেরই তো, তাই না? আমরা কিভাবে নিশ্চিত করতে পারি যে আমাদের পরের প্রজন্ম মরুভূমির এই অসামান্য রূপটা দেখতে পাবে, শুধু বইয়ের পাতায় বা ছবিতে নয়? এটা কিন্তু আমাদের সবাইকে মিলে ভাবতে হবে। কখনো ভেবে দেখেছেন আমাদের চারপাশের এই যে জীবন্ত পৃথিবী, গাছপালা, পশু পাখি, নদী নালা, এসব কিছু আসলে কিভাবে একে অপরের সাথে জুড়ে আছে? চলুন আজ আমরা সেই সংযোগের বিজ্ঞান মানে বাস্তুশাস্ত্রের গভীরে একটা ডুব দিই আর দেখি প্রাণের এই বিশাল নেটওয়ার্কটা ঠিক কিভাবে কাজ করে। ওয়াও, শুধু একবার দেখুন আমাদের এই গ্রহটা কতটা জীবন্ত। এই যে ম্যাপের ওপর সবুজ আর হলদেটা অংশগুলো, এইগুলোই কিন্তু পৃথিবীর আসল পাওয়ার হাউস। ঠিক এখানেই মানে ডাঙায় আর সাগরে গাছপালা সূর্যের অফুরান্ত শক্তিকে শুষে নিয়ে জীবনের জ্বালানি তৈরি করে। আর সত্যি বলতে কি, প্রাণের সব হইচই, সবকিছু শুরুটা কিন্তু এখান থেকেই। তো এই যে এত বড় একটা ব্যাপার ঘটছে, এর পেছনের বিজ্ঞানটা কি? কোন নিয়মে বাঁধা এই প্রাণের খেলা? একেই আমরা বলছি বাস্তুশাস্ত্র, ইংরেজিতে ইকোলজি। খুব সহজ করে বললে এটা হলো সম্পর্কের বিজ্ঞান। দেখুন, কোনো জীবী তো একা বাঁচতে পারে না, তাই না? তাকে তার চারপাশের জীবন্ত আর জড়ো সবকিছুর ওপরই নির্ভর করতে হয়। এই যে একটা জটিল নির্ভরশীলতার জাল, বাস্তুশাস্ত্র ঠিক এটাকেই বুঝতে আমাদের সাহায্য করে। আচ্ছা, এই সম্পর্কগুলো আরও সহজে বোঝার জন্য বিজ্ঞানীরা জীবনকে কয়েকটা স্তরে ভাগ করেছেন। ব্যাপারটা অনেকটা রাশিয়ান ডলের মতো, মানে একটার ভেতরে আরেকটা। সবচেয়ে ছোট স্তরটা হলো পপুলেশন, মানে একই প্রজাতির একটা দল। অনেকগুলো পপুলেশন মিলে তৈরি হয় কমিউনিটি, সেখান থেকে ইকোসিস্টেম, আর সব শেষে পুরো গ্রহের সমস্ত জীবনকে একসাথে নিয়ে তৈরি হয় বায়োস্ফিয়ার। বাইরে থেকে দেখে মনে হচ্ছে কি শান্ত একটা পুকুর, তাই না? কিন্তু এটা আসলে ভীষণ ব্যস্ত একটা শহরের মতো। এখানে দেখুন মাছ, পোকামাকড়, শৈবাল, আবার অন্যদিকে জলের তাপমাত্রা, সূর্যের আলো, এমনকি কাদার ভেতরের খনিজ, সবাই কিন্তু একটা নিখুঁত নিয়মে বাঁধা। আর প্রত্যেকেরই একটা নির্দিষ্ট ভূমিকা আছে, একদম ঘড়ির কাঁটার মতো। আমাদের এই পৃথিবীতে কিন্তু এরকম হাজারো ছোট বড় জগৎ বা বাস্তুতন্ত্র ছড়িয়ে আছে। চলুন না তাদের কয়েকটার সাথে একটু পরিচিত হয়ে আসি। একদিকে যেমন আছে ঘন জঙ্গল, তো অন্যদিকে আছে তপ্ত মরুভূমি। আবার দেখুন, নদীর খরস্রোতা জল থেকে শুরু করে গভীর সমুদ্রের সেই অন্ধকার জগৎ, প্রত্যেকটা বাস্তুতন্ত্রের কিন্তু নিজস্ব নিয়মকানুন আর বাসিন্দা আছে। একবার ভাবুন তো, একটা মরুভূমির প্রাণীর জীবনযাত্রার সাথে গভীর সমুদ্রের কোনো প্রাণীর জীবনের তফাতটা ঠিক কতটা। কিন্তু এই জগৎগুলোর ভারসাম্য কিন্তু ভীষণ সূক্ষ্ম হয়। এই দুটো ছবির দিকে একবার তাকান, কি বিরাট তফাৎ, তাই না? বাম দিকে দেখুন একটা ঝকঝকে পরিষ্কার হ্রদ, যেটা একটা সুস্থ বাস্তুতন্ত্রের দারুণ উদাহরণ। আর ডান দিকে ছবিটায় অতিরিক্ত পুষ্টি, ধরুন সার বা আবর্জনা থেকে জলে মিশে গিয়ে শৈবালের একটা বিস্ফোরণ ঘটিয়েছে। এটাকে বলে ইউট্রোফিকেশন। আর এর ফলে কি হয়? জলের অক্সিজেন কমে যায় আর অন্য প্রাণীদের জন্য বেঁচে থাকাটাই কঠিন হয়ে পড়ে। তো যে কোনো বাস্তুতন্ত্রের গল্পটা ঠিকমতো বুঝতে হলে আগে তার প্রধান চরিত্রগুলোকে চিনে নেওয়া দরকার। ব্যাপারটা অনেকটা একটা নাটকের মতো। বাস্তুতন্ত্রেও দুই ধরনের চরিত্র আছে। এক দল হল জীবজ বা বায়োটিক উপাদান, এরাই হল নাটকের অভিনেতা, যেমন গাছপালা, পশু পাখি, ছত্রাক। আর অন্য দল, তারা হল অজীব বা অবায়োটিক উপাদান, মানে নাটকের মঞ্চটা, যেমন সূর্যালোক, জল, মাটি। বোঝাই যাচ্ছে এই অভিনেতা আর মঞ্চ মানে জীব আর জড়, এই দুইয়ের মেলবন্ধন ছাড়া প্রাণের এই নাটকটা সম্ভবই না। আচ্ছা, এবার আসা যাক একটা বাস্তুতন্ত্রের সবচেয়ে জরুরি অংশে, আর সেটা হলো শক্তি।
এই শক্তিটা আখির আসে কোথা থেকে আর যাই বা কোথায়? শক্তির এই যে যাওয়া আসার পথ, এটাকে সবচেয়ে সহজভাবে আমরা দেখি একটা খাদ্য শৃঙ্খলের মধ্যে। ধরুন, ঘাস সূর্যের শক্তি দিয়ে নিজের খাবার তৈরি করল। সেই ঘাসকে খেলো একটা হরিণ, আর সেই হরিণকে খেলো একটা বাঘ। কি সহজ, তাই না? এটা হলো শক্তির একটা একদম সরল রৈখিক যাত্রা। কিন্তু প্রকৃতি কি আর এত সহজ সরল পথে চলে? একদমই না। বাস্তবে কি হয়, এরকম অনেকগুলো সরল শৃঙ্খল একে অপরের সাথে জড়িয়ে গিয়ে একটা মাকড়সার জালের মতো জটিলাম অমৈত তৈরি করে, আর একেই আমরা বলি খাদ্যজাল বা ফুডওয়েব। এই ছবিটার দিকেই দেখুন না, বিড়ালটা শুধু ইঁদুর খাচ্ছে না, হ্যামস্টারও খাচ্ছে। তার মানে কি, যদি কোনো কারণে ইঁদুরের সংখ্যা কমে যায়, বিড়ালটা কিন্তু হ্যামস্টার খেয়েও টিকে থাকতে পারবে। এই যে জটিলতা, এটাই একটা বাস্তুতন্ত্রকে স্থিতিশীল বা স্টেবল রাখে। বলতে পারেন এটা প্রকৃতির একটা প্ল্যান বি, যা কোনো একটা নির্দিষ্ট খাবারের ওপর পুরোপুরি নির্ভরশীল হওয়া থেকে বাঁচায়। এখানে কিন্তু একটা দারুণ প্রশ্ন চলে আসে। আচ্ছা, উদ্ভিদ তো সূর্য থেকে প্রচুর শক্তি নেয়, সেই বিপুল শক্তির সবটা কি ওই খাদ্য শৃঙ্খলের একদম শেষের প্রাণীটা পর্যন্ত পৌঁছায়, নাকি মাঝপথে কোথাও হারিয়ে যায়? উত্তরটা কিন্তু বেশ অবাক করার মতো। রেমন্ড লিংডম্যানের একটা যুগান্তকারী গবেষণা আমাদের বলছে যে এক স্তর থেকে তার পরের স্তরের শক্তির মাত্রা প্রায় 10% যায়। তাহলে প্রশ্ন হল, বাকি 90% শক্তি কোথায় গেল? আসলে সেই শক্তিটা ওই জীবগুলো তাদের নিজেদের বেঁচে থাকার কাজেই খরচ করে ফেলে। যেমন ধরুন, শ্বাস-প্রশ্বাস নেয়া, দৌড়ঝাঁপ করা, শরীর গরম রাখা, এই সব কাজে। অনেকটা গাড়ির ইঞ্জিনের মতো, যেটা পেট্রোলের সব শক্তিকে চাকায় পাঠাতে পারে না, কিছুটা তাপ হিসেবে নষ্ট হয়। ঠিক তেমনি। আর এটাই হলো লিন্ডেম্যানের সেই বিখ্যাত 10% ল। শক্তির এই যে প্রবাহ আর জীবদের এই গঠন, এটাতে খুব সহজে ছবির মতো করে বোঝার জন্য বিজ্ঞানী চার্লস এলটন একটা অসাধারণ ধারণা দিয়েছিলেন, আর সেটা হলো ইকোলজিক্যাল পিরামিড। সাধারণত এই পিরামিড 3 রকমের হয়। একটা হলো সংখ্যার পিরামিড, যেটা বলে কোন স্তরে কটা জীব আছে, আরেকটা হলো বায়োমাসের পিরামিড, যেটা তাদের মোট ওজন দেখায়, আর সবশেষটা হলো শক্তির পিরামিড, যা দেখায় কোন স্তরে কতটা শক্তি মজুদ আছে। আর এই শক্তির পিরামিডটা কিন্তু সবসময় নিচের দিকে চওড়া আর উপরের দিকে সরু হয়। তবে এখানে একটা মজার ব্যাপার আছে জানেন, সংখ্যার পিরামিড কিন্তু সবসময় সোজা পিরামিডের মতো দেখতে হয় না। ভাবুন তো একটা বিশাল গাছের কথা, সেই একটা গাছের ওপর ভরসা করে বেঁচে আছে হাজার হাজার পোকামাকড় আর পাখি। এখানে উৎপাদক মানে গাছ মাত্র একটা, কিন্তু খাদক হাজার হাজার। ফলে পিরামিডটা কেমন দেখতে হবে? ঠিক উল্টো বা মাকুর মতো। দারুণ ব্যাপার, তাই না? তো এই যে আমরা শক্তির প্রবাহ, খাদ্যজাল আর পিরামিডের মতো গঠনের কথা বললাম, এই সব কিছুর পেছনে কিন্তু মূল উদ্দেশ্য একটাই, আর সেটা হলো একটা বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা বা স্টেবিলিটি বজায় রাখা। আর এই স্থিতিশীলতা ধরে রাখার ক্ষেত্রে কিছু প্রজাতির ভূমিকা অন্যদের থেকে অনেক অনেক বেশি। ধরুন, একটা পুরনো দিনের খিলান বা আর্চ, যার মাঝখানের একটা বিশেষ পাথরই কিন্তু পুরো কাঠামোটাকে ধরে রাখে। ওই পাথরটা যেই সরিয়ে নেবেন, সাথে সাথে সব হুড়মুড়িয়ে ভেঙে পড়বে। বাস্তুতন্ত্রের এই রকম গুরুত্বপূর্ণ প্রজাতিগুলোকেই বলা হয় কিস্টোন প্রজাতি। এর একটা ক্লাসিক উদাহরণ হল সামুদ্রিক ভোঁদর বা সি অটার। এরা সামুদ্রিক আর্চিন খেতে খুব ভালোবাসে। এখন ভাবুন, যদি কোনো কারণে ভোঁদর না থাকে, তাহলে কি হবে? আর্চিনের সংখ্যা হু হু করে বেড়ে যাবে, আর তারা সমুদ্রের তলার কেল্প বন মানে ওই সামুদ্রিক শৈবালের জঙ্গল খেয়ে শেষ করে ফেলবে। ফলে ওই কেল্প বনের ওপর নির্ভরশীল আরও হাজারো প্রাণী তাদের বাড়িঘর, তাদের আশ্রয় সব হারাবে। তার মানে ভাবা যায়, খেয়ে একটা ভোঁদরের না থাকাটা পুরো একটা জীবন্ত সামুদ্রিক জগৎকে মরুভূমিতে পরিণত করে দিতে পারে। আর ঠিক এখানেই আমাদের সবার জন্য সবচেয়ে বড় প্রশ্নটা অপেক্ষা করছে। দেখুন, মানুষ হিসেবে আমরা এখন এই গ্রহের সবচেয়ে প্রভাবশালী প্রজাতি। আমাদের নেওয়া প্রত্যেকটা সিদ্ধান্ত, সেটা ছোট হোক বা বড়, এই জটিল জীবনজালের কোনো না কোনো সুতোয় ঠিকই টান দেয়। তাই বাস্তুশাস্ত্রেরই জ্ঞান শুধু তথ্য নয়, এটা আমাদের একটা বিরাট দায়িত্বেরও কথা মনে করিয়ে দেয়। আর সেই দায়িত্বটা হলো এই সূক্ষ্ম ভারসাম্যটা রক্ষা করা।